নমস্কার, সকলকে স্বাগত জানাই মাধ্যমিক এক্সপ্রেস 2K26-এ। তো যথারীতি আমরা ভৌত বিজ্ঞানের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আজকে হাজির হয়েছি, তাপের ঘটনাসমূহ। তো এই অধ্যায় থেকে মোটামুটি যে ধরনের কোশ্চেন হতে পারে মাধ্যমিকে বা টেস্টে, প্রি টেস্টে যে ধরনের কোশ্চেনগুলি এসছে, সমস্ত কোশ্চেন এবং টপিকগুলো আমরা আজকে আলোচনা করব। এবং আমরা এই অনশটে একটা ভিডিওর মাধ্যমেই তাপের ঘটনাসমূহ আমরা আহ, আজকে শেষ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। তো আমরা প্রথম যে চ্যাপ্টারটা করেছিলাম গ্যাসের আচরণ, সেই চ্যাপ্টারে আমরা জেনেছিলাম যে গ্যাস, কঠিন এবং তরল পদার্থের এই সাধারণত তিনটি অবস্থা থাকে। তো যখনই উষ্ণতা বৃদ্ধি করা হয় তখন পদার্থের যে অণুগুলি আছে সে গ্যাসীয় হতে পারে। ওই অধ্যায়ে আমরা গ্যাস নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু কঠিন এবং তরলের ক্ষেত্রেও যে অণুগুলি আছে তাদের ভেতরকার গতিশক্তি বৃদ্ধি পায় এবং একে অপর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যেহেতু কঠিন পদার্থের ভেতরে আন্তরাণবিক আকর্ষণ বল অনেক বেশি ক্রিয়াশীল, সেই জন্য তারা ওই কেলাস থেকে বা ওই ল্যাটিস থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে না, কিন্তু কিছুটা বিচ্ছিন্ন অবশ্যই হয়, কিছুটা দূরে সরে যায়। পদার্থের মধ্যকার যে আন্তরাণবিক দূরত্ব সেটা কিছুটা বৃদ্ধি পায়। তো সেটা যেহেতু বৃদ্ধি পায়, তো একমাত্রিক স্কেলে যদি ধরা হয়, দেখা গেল একটা খুব সরু লোহার তার, সেই তারটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখবে যে ওটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। আবার দ্বিমাত্রিক বস্তু যদি হয়, মানে যার একটা প্লেট, সেরব ক্ষেত্রে কি দেখা যায়, একটা পাতের যদি আহ উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে তার সেটা দৈর্ঘ্যেও বৃদ্ধি পায় কিছুটা, আবার প্রস্থেও কিছুটা বৃদ্ধি পায়। আবার ত্রিমাত্রিক বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্যও বৃদ্ধি পায়, প্রস্থও বৃদ্ধি পায়, আবার উচ্চতাও বৃদ্ধি পায়, অর্থাৎ আয়তনের বৃদ্ধি ঘটে। তো চলো প্রথমে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নিয়ে আলোচনা করি। শুরুতেই যেটা আসবে সেটা হচ্ছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এক ডিগ্রি সেলসিয়াস, অর্থ এটা কেলভিনও লেখা যায়। উষ্ণতার পরিবর্তন যখন ধরা হয় তখন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তনও যা, 1 কেলভিন উষ্ণতার পরিবর্তনও সেম, কিন্তু ফারেনহাইটটা চেঞ্জ। তো আমরা যখন রিলেশনগুলি লিখবো তখন সেটা আরো ক্লিয়ার হবে। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে উক্ত পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এটাকে আলফা দিয়ে ডিনোট করা হয়। দেখো, ধরি
কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য টি অন উষ্ণতায় এল অন এবং উষ্ণতা বৃদ্ধি করে টি টু করলে দৈর্ঘ্য হয় L2। সুতরাং উক্ত পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়ালস, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আলফা এর যে সূত্রটা আছে বা রাশিমালাটা আছে সেটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য L2 মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য L1 ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতার পরিবর্তন T2 মাইনাস T1। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর একক, সরি রাশিমালা। এবার চলো এককে যাওয়া যাক। আলফা এর একক, তো দেখো L2 মাইনাস L1, তো এখানটায় লেন্থ বা দৈর্ঘ্যের একক কি আমরা জানি মিটার। তাহলে দৈর্ঘ্যের দৈর্ঘ্য যদি বিয়োগ করা হয়, একটা থেকে আরেকটা যদি বাদ দেওয়া হয়, তাহলে তার এককও মিটারই থাকবে। তাহলে L2 মাইনাস LN, L2 মাইনাস L1 এর একক হচ্ছে মিটার, আর নিচে L1 এর একক হচ্ছে মিটার। তাহলে মিটার মিটার মারা যায়, আর নিচে থেকে যাচ্ছে T2 মাইনাস T1 তথা উষ্ণতার পরিবর্তন বা উষ্ণতা। এই উষ্ণতার যে একক, সে উষ্ণতার এককটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন বা ডিগ্রি ফারেনহাইট। তাহলে যেহেতু লেন্থের এখানে কোনো ব্যাপার থাকছে না, তাহলে আলফা এর একক হবে উষ্ণতার একক যেটা তার অন্যন্যক। SI তে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স যেহেতু বাই ছিল, অর পার এরকম একটা বাই চিহ্ন দিয়ে ডিগ্রি সেলসিয়াস। কেলভিন স্কেলে বা পরম স্কেলে সেটা হচ্ছে কেলভিন ইনভার্স। আর এক্সট্রিমলি সরি, এই যে কেলভিন স্কেলে যেটা, এটাই হচ্ছে এসআই। যেহেতু উষ্ণতার এসআই একক কেলভিন, তাহলে উষ্ণতার অন্যান্যকের একক এসআই একক হবে আর কেলভিন ইনভার্স বা পার কেলভিন। এটা হবে এসআই, এটা সেলসিয়াসে, ফারেনহাইটে, ফারেনহাইটে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স।
তো এদের মধ্যেকার যে সম্পর্কগুলি আছে সেটা একবার দেখি, যদি ইউনিট কখনো আমাদের চেঞ্জ করতে হয়। তো 1 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ইকুয়াল 1 কেলভিন ইনভার্স, বাট 1 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স equals 5/9 ডিগ্রি সেলসিয়াস inverse. This one is important. এটা নোট ডাউন করে নাও। এখানটায় আরেকটা জিনিসের ফর্মুলা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্যের যে ফর্মুলা। যদি কখনো আমাদের অন্তিম দৈর্ঘ্য যদি বার করতে হয় তাহলে আমাদের এই সূত্রের সাহায্য নিতে হবে, কিন্তু দরকার নেই, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। অন্তিম দৈর্ঘ্য L2 equals L1 into 1 plus alpha into delta t। এই যে ডেল্টা টি হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। সহজ হিসাবে এটা না লিখে তোমরা টি টু মাইনাস টি ওয়ানও লিখতে পারো। ডেল্টা টি ইকুয়ালস টি টু মাইনাস টি ওয়ান। তো এটা নোট ডাউন করে নাও। তো এখান থেকে প্রায় একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট জিনিস দেওয়া থাকলো, তামা কি লোহা কি ইস্পাত তথা স্টিল, অন্য কোনো কিছু থাকতে পারে, যে কোনো একটা কঠিন পদার্থ দিয়ে তার যে আলফার যে মান, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে মান, সেটা দেওয়া থাকলো, এর মানে কি? তো চলো আমরা দেখি সেটা। কোশ্চেন, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 12 into 10 to the power minus 6 per degree Celsius বলতে কি বোঝো বা বোঝাও। তো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাতে আমরা কি দেখেছিলাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশনে ছিল যে তোমার কোনো কঠিন পদার্থের একক একক উষ্ণতা বৃদ্ধিতে, বা 1 ডিগ্রি সেলসিয়াস লিখেছিলাম, সেটা একক উষ্ণতা বৃদ্ধিও লেখা যায়। 1 ডিগ্রি সেলসিয়াস বা একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। তো সেই তার সূত্র ধরেই আমরা এই যে ডিকোড করব এটা, চলো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 into 10 to the power minus 6 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে বোঝায় কোনো লৌহ দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে
তার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের 12 into 10 to the power minus 6 গুণ বৃদ্ধি পায়। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা প্রয়োগ বা একটা প্রায়োগিক কোশ্চেন। চলো এবার আমরা মুভ করি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে। হ্যাঁ, হেডিং দাও। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, অবশ্যই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফল বৃদ্ধি হয় তাকেই উক্ত কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা কি দ্বারা ডিনোট করেছিলাম? আলফা। আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা গ্রিক বর্ণমালার দ্বিতীয় অ্যালফাবেট, দ্বিতীয় লেটার বিটা দ্বারা ডিনোট করব। তো ধরি টিয়ন উষ্ণতায় কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল S1, T2 উষ্ণতায় S2 এবং T2 গ্রেটার দ্যান T1, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়ালস S2 minus S1 divided by S1 into T2 minus T1. এই বিটার ইউনিট কি কি? তো ইউনিট হচ্ছে SI একক, ডিগ্রি কেলভিন ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তো এদের নিজেদের ভেতরকার সম্পর্ক আগের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যেরকম ভাবে দেখেছিলাম ঠিক সেমটাই বজায় থাকবে। তো এটা নোট ডাউন করো। এবার হচ্ছে কঠিন
পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে আয়তন বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ককে গ্রিক বর্ণমালা থার্ড লেটার গামা দ্বারা ডিনোট করা হয়। ধরি টিয়ন উষ্ণতায় কঠিন পদার্থের আয়তন ভিয়ন, T2 উষ্ণতায় আয়তন V2, T2 গ্রেটার দেন টিয়ন, তাহলে V2 গ্রেটার দেন ভিয়ন। এবার গামায়ের যে রাশিমালা সেটা হচ্ছে V2 minus V1 divided by V1 into T2 minus T1. সেম ভাবে ইউনিট ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স আর লিখলাম না নতুন করে। এবার একটা গুরুত্বপূর্ণ টপিকে আমরা যাব, যেটা হচ্ছে আলফা বিটা গামা এর রিলেশন বা সম্পর্ক। তো দেখো, আলফা বিটা গামা, আলফা এর মান সব থেকে ছোট, তারপর বিটা আর গামা এর মান সব থেকে বড়। তো বিটা আলফা এর দ্বিগুণ, বিটা ইকুয়ালস 2 আলফা। গামা আলফা এর 3 গুণ, গামা ইকুয়ালস 3 আলফা। এবার এদেরকে যদি একটা সমীকরণে তিনটেকেই যদি আনতে চাই তাহলে আমরা দুটো সমীকরণ পাবো। প্রথমত আলফা ইকুয়ালস, আলফাকে রাখলে বিটা বাই 2, বিটা বাই 2। এবার দেখো এই সমীকরণ থেকে কি পাই, আলফা ইকুয়ালস গামা বাই 3, আলফা ইকুয়ালস বিটা বাই 2 ইকুয়ালস গামা বাই 3, একটা সমীকরণ। আর এই সমীকরণকে যদি 6 দ্বারা গুণ করা হয় তাহলে কি আসে, আরেকটা সমীকরণ আসবে, সেটা হচ্ছে 6 আলফা ইকুয়ালস 3 বিটা ইকুয়ালস 2 গামা। তো এই সম্পর্কগুলো মনে রাখবে, যে কোনো সময় এমসিকিউ ফরম্যাটে আসতেই পারে। তো এবার আমরা চলে যাব তরলের প্রসারণে।
তো তরলকে তো আমরা কোনো পাত্রে যদি না রাখি তাহলে তো তাকে তার দৈর্ঘ্য বা প্রস্থ, তরলের তো দৈর্ঘ্য প্রস্থ হয় না, তরলের হয় আয়তন। তো যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। আহ সেই জন্যে তরলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র তরলের আয়তন প্রসারণটাকেই বিবেচনা করবো। এবার তরলকে তো ধরো ধরো কথার কথা জলকে আমরা হিট করব বা জলের উষ্ণতা আমরা বৃদ্ধি করব, কিন্তু কোনো পাত্রের সাহায্য ছাড়া, কোনো স্টিলের পাত্র হতে পারে, মাটির পাত্র হতে পারে, কোনো পাত্রের সাহায্য ছাড়া আমরা কি শুধু শুধু জলকে তাপ দিতে পারি? আমরা পারি না। তাহলে আহ কোনো তরল পদার্থের আয়তন প্রসারণের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের দুটো প্রসারণ গুণাঙ্ক বা দুটো প্রসারণ অথবা দুটো প্রসারণ গুণাঙ্ক আমরা দেখতে পাই। তো একটা হচ্ছে সেই পাত্রকে যখন তাপ দেওয়া হচ্ছে, তো প্রথমে কি হচ্ছে, প্রথম কি তরলের উপরে তাপ প্রয়োগ করছে নাকি পাত্রের দেয়ালের উপরে? প্রথমে পাত্রের দেয়ালের উপরে তাপ প্রয়োগ হচ্ছে। এবার সেই জন্য পাত্র যেহেতু একটা কঠিন পদার্থ, তো পাত্রের নিজেরও আয়তন বৃদ্ধি পাবে, প্রথমে পাত্রের আয়তন বৃদ্ধি পাবে, তারপর সেই তাপটা ধীরে ধীরে তরলে সঞ্চারিত হচ্ছে। তখন তরলের যখন উষ্ণতা বৃদ্ধি পাবে তখন তরলের আয়তন বৃদ্ধি পাবে। তো একটা কেস দেখো, ধরো এটা প্রাথমিক অবস্থা, এই মুহূর্তে কোনো তাপ প্রয়োগ করা হয়নি। এবার যখনই এখানে একটা মোমবাতি দ্বারা ধরো বা একটা দেশলাই দ্বারা কোনোভাবে তাপ প্রযুক্ত হলো, তো তাপ প্রয়োগের পর কি হবে? প্রথমেই তো পাত্রটা প্রসারিত হবে। হ্যাঁ, তো পাত্রটা যদি প্রসারিত হয় তখন কি হবে? পাত্রটা আয়তনে বেড়ে গেল, কিন্তু তরল এখনো প্রভাবিত হয়নি। তাহলে এই যে লেভেলটা ছিল তরলের, এই লেভেলটা বেশ খানিকটা নিচে নেমে যাবে, কিন্তু তারপরে আবারও তাপ প্রয়োগ অব্যাহত রইল। এবার কি হবে? এবার ওই তরলটাতে সেই তাপ সঞ্চারিত হবে এবং তরল প্রসারিত হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর সিনারিও, এটা 2 নম্বর সিনারিও। আর 3 নম্বর সিনারিওতে কি হবে? 3 নম্বর সিনারিওতে এই তরলটা অনেক বেশি প্রসারিত হবে এবং ধরো লেভেল এই অবধি চলে এলো। হচ্ছে 3 নম্বর অবস্থা। তো আমরা তরলের আয়তন প্রসারণকে যখন আমরা স্টাডি করব তখন দুরকম প্রসারণ পাওয়া যায়। এক হচ্ছে তরলের আপাত প্রসারণ এবং অন্যটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তো তরলের আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট, যেটা আপাত মানে হচ্ছে অ্যাপারেন্ট আর প্রকৃত মানে তো রিয়েল। আপাত প্রসারণের ক্ষেত্রে আমরা এটা মাথাতেও আনি না যে অ্যাকচুয়ালি তরলকে পাত্রে রাখা হচ্ছে এবং তাপ প্রয়োগ করলে সেই পাত্রটার আয়তনও বৃদ্ধি পাচ্ছে। তাহলে তরলের যতটা প্রসারণ কিছুক্ষণ পর আমরা মাপবো, সেটা তো প্রকৃত এক্সাক্ট রেজাল্টটা দিচ্ছে না। তখন অর্থাৎ পাত্রের আয়তন প্রসারণকে বিবেচনা না করে যে প্রসারণ তরলের, সেটা হচ্ছে আপাত প্রসারণ। আর তরলের নিজের প্রসারণকে সরি তরল নয়, তরল যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের প্রসারণকে বিবেচনা করে তরলের যে প্রসারণকে আমরা পাই সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। তো তার থেকে আসবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক।
একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের প্রসারণ বিবেচনা না করে একক আয়তনে তরলের যে আয়তন বৃদ্ধি তাকেই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা এ দ্বারা ডিনোট করব। এবার 2 নম্বর যে প্রসারণ গুণাঙ্ক সেটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন প্রসারণকে বিবেচনা করে একক আয়তনে তরলের যে প্রকৃত আয়তন বৃদ্ধি পায় তাকেই উক্ত তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে গামা আর দ্বারা ডিনোট করা হয়। তো এই তরলের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক এই দুয়ের মধ্যে কোনটা তরলের মৌলিক ধর্ম বা নিজস্ব ধর্ম? তো অবভিয়াসলি এটা মাধ্যমিক 2017 সালে পড়েছে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কই তরলের একান্ত নিজস্ব ধর্ম। প্রকৃত প্রসারণ গুণাঙ্কই
তরলের একান্ত নিজস্ব ধর্ম বা ওন ফান্ডামেন্টাল প্রপার্টি। এবার দেখো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব। তরলের প্রকৃত তরলের যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটাকে আমরা সরাসরি নির্ণয় করতে পারি না। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করতে গেলে তরলের যে আপাত প্রসারণ গুণাঙ্ক, আমরা তরলকে হিট করলাম কোনো একটা পাত্রে নিয়ে, যে প্রসারণ গুণাঙ্কটা আমরা অ্যাকচুয়ালি মেজার করতে পারবো বা পরিমাপ করতে পারবো, সেটা হচ্ছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। তো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং তার সাথে যদি তরলকে যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের প্রসারণ গুণাঙ্ককে যোগ করা হয়, তাহলে আমরা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাবো। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা লিখতে পারি, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা আর ইকুয়ালস, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা এ লিখি, প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা পাত্র পি ফর পাত্র গামা পি লিখলাম। তো এই যে সম্পর্কটা, এটা অনেক সময় আসে, নোট ডাউন দিস। তো এবারে আমরা দেখব গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। অবভিয়াসলি গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, কারণ গ্যাসের তো দৈর্ঘ্য প্রস্থ কিছুই হয় না, আয়তন হয়। যে পাত্রে রাখা হয় সেই পাত্রে টোটাল আয়তনটাই ও দখল করে নেয়। তাহলে গ্যাসকে যে পাত্রে রাখা হচ্ছে সেই পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তন। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো এখানে কিছু পূর্ব শর্ত রয়েছে। বয়েল চার্লস ওই সমস্ত সূত্রগুলো যখন পড়িয়েছিলাম তখন নিশ্চয়ই মনে আছে তোমাদের যে কখনো ভরকে স্থির রেখেছি, কখনো উষ্ণতাকে স্থির রেখেছি, কখনো তাপমাত্রাকে কখনো চাপকে স্থির রেখেছি। তো যেহেতু আয়তন প্রসারণ আমাদের করাতে হবে, তাহলে প্রসারণের ক্ষেত্রে আমাদের উষ্ণতাকে তো বাড়াতেই হবে, তাহলে উষ্ণতা ধ্রুবক নয়। এই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞার ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে ধ্রুবক রাখবো, সেটা হচ্ছে এক, গ্যাসের ভর তথা মোল সংখ্যা, এবং গ্যাসের চাপ। আর যেটা বৃদ্ধি হবে বা যেটা হচ্ছে চল রাশি, সেটা হচ্ছে গ্যাসের উষ্ণতা। তো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক পরীক্ষাতে আসবে, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো এবং এর মান কত। তো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক স্থির চাপে
নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 1°C বৃদ্ধি করলে একক আয়তনে যে আয়তন বৃদ্ধি পায় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করলাম। তো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে গামা জি এর যে মানটা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 obviously ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এই 1/273 এর মানটা ভীষণ ইম্পর্টেন্ট। আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কে তাহলে আমরা ধ্রুবক ধরেছি কি কি বা স্থির ধরেছি কি কি? গ্যাসের ভর এবং চাপ, সেটাও লিখে রাখা ভালো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় ধ্রুবক রাশি কি কি? গ্যাসের ভর ও চাপ। তো এবার আমরা দেখব তাপের পরিবহন। তাপের পরিবহন তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কোনো পদার্থের অণুগুলির কম্পনের মাধ্যমে উষ্ণতর স্থান থেকে
শীতলতর স্থানে তাপ সঞ্চালিত হয় অথচ পদার্থের অণুগুলি স্থানচ্যুত হয় না, তাকে তাপের পরিবহন বা কন্ডাকশন অফ হিট বলে। তো তাপ পরিবহনের ক্ষেত্রে আমরা দুটো গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখব, এক হচ্ছে স্থিতাবস্থা এবং আরেক হচ্ছে স্থিত পূর্বাবস্থা। স্থিত পূর্ব অবস্থা। স্থিত পূর্বাবস্থা বলতে কি বোঝায়? ধরো কোনো একটা নির্দিষ্ট পদার্থের ভেতর দিয়ে তাপ প্রবাহিত হচ্ছে। এখন সেই তাপ পরিবহনের সময় পদার্থের বিভিন্ন যে স্তরগুলি আছে সেই স্তরগুলি যেহেতু তাপ পরিবহনও চলবে, আবার স্তরগুলি তাপ শোষণও করতে থাকবে। এই যে প্রক্রিয়া বা এই যে অবস্থা, তাপ পরিবহনের এই যে অবস্থা, তাকে বলা হয় স্থিত পূর্বাবস্থা বা স্থিত পূর্ব অবস্থা। কোনো পদার্থের ভেতর দিয়ে তাপ পরিবহনের যে অবস্থায় তাপ পরিবহনের সাথে সাথে পদার্থের বিভিন্ন স্তরগুলি তাপ শোষণও করে, উক্ত অবস্থাকে স্থিত পূর্ব অবস্থা বলে। আরেকটা অবস্থা সেটা হচ্ছে স্থিতাবস্থা। স্থিতাবস্থা কি? স্থিত পূর্বাবস্থায় পদার্থের বিভিন্ন স্তরগুলি তাপ শোষণ করে, কিন্তু স্থিতাবস্থার ক্ষেত্রে শুধুমাত্র তাপের পরিবহন হবে, কিন্তু পদার্থের কোনো স্তর তাপ শোষণ করবে না। অর্থাৎ পদার্থের বিভিন্ন স্তরের মধ্যে উষ্ণতার পার্থক্য সমান, উষ্ণতা সমান থাকবে, উষ্ণতার কোনো পার্থক্য থাকবে না। কোনো পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের যে নির্দিষ্ট অবস্থায় তাপ পরিবহন
তাপ পরিবহনের ব্যতিরেকে পদার্থের বিভিন্ন স্তর গুলি কোনো তাপ শোষণ করে না তাকে স্থিতাবস্থা বলে। এই স্থিতাবস্থাকে ইংরেজিতে স্টেডি স্টেট বলা হয়। এটা নোট ডাউন করে নাও। চলো এবার আমরা তাপের পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দেখব। আগে তাপ পরিবাহিতার যে রাশিমালা, সেই রাশিমালাগুলি স্থাপন করব এবং তারপর তাপের পরিবাহিতাঙ্কগুলো দেখব। তাপের পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দেখব এবং তার বিভিন্ন মাত্রা, ইউনিট, এগুলো দেখব। সরি, তাপের পরিবাহিতার রাশিমালা। ধরি এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও স্মল ডি বেধ বিশিষ্ট কোনো আয়তাকার পরিবাহীর, অবশ্যই তাপ পরিবাহী, ভালো কথা, তাপ তাপ যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ অতি সহজে প্রবাহিত হতে পারে তাকে তাপ পরিবাহী বলে, বা কন্ডাক্টর অফ হিট। আর যে সমস্ত পদার্থের ভেতর দিয়ে তাপ নির্বিঘ্নে বা সহজে প্রবাহিত হতে পারে না তাকে বলা হয় ইনসুলেটর, বা ওটা ছিল পরিবাহী আর এটা অপরিবাহী, তার অপরিবাহী। তো কোনো পরিবাহী, একটা পরিবাহী ব্লক নেওয়া হচ্ছে, আয়তাকার ব্লক, যার হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে এবং বেধ হচ্ছে স্মল ডি। তো কোনো আয়তাকার পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা যথাক্রমে θ1 ও θ2, সে θ1 গ্রেটার দেন θ2। যার উষ্ণতা বেশি সেই প্রান্ত থেকে যে প্রান্তের উষ্ণতা কম সেই প্রান্তে তাপ প্রবাহিত হয়। স্মল টি সময়ে
দুই পৃষ্ঠের মধ্যে প্রবাহিত তাপের পরিমাণ কিউ হলে, চলো একটা চিত্র আঁকা যাক। তো এটা একটা ব্লক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এখানেও এ, এই প্রান্তের উষ্ণতা θ1, এই প্রান্তের উষ্ণতা θ2। যেহেতু θ1 গ্রেটার দ্যান θ2, তাহলে θ1 থেকে θ2 তে তাপ প্রবাহিত হবে। আর এদের বেধ বা θ1 আর θ2 যে পৃষ্ঠের দুটোতে রয়েছে, সেই পৃষ্ঠ দুটোর মধ্যকার দূরত্ব স্মল ডি। এবার যে তাপ যেটা প্রবাহিত হচ্ছে, সেই তাপ প্রবাহের পরিমাণ, প্রবাহিত তাপের পরিমাণ হচ্ছে কিউ। তো কিউ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, হ্যাঁ, তত তাপ প্রবাহিত তাপের পরিমাণও তত বৃদ্ধি পাবে। তাহলে কিউ প্রপোর্শনাল টু এ, কিউ প্রপোর্শনাল টু দুটো তলের মধ্যবর্তী যে উষ্ণতার পার্থক্য, তার ডিফারেন্স যত বেশি হবে, মানে এক প্রান্ত দেখা গেল ভীষণ গরম, অন্য প্রান্ত ভীষণ ঠান্ডা, তাহলে গরম প্রান্ত থেকে ঠান্ডা প্রান্তের দিকে খুব বেশি পরিমাণ তাপ খুব কম সময়ে প্রবাহিত হতে পারবে। কিন্তু যদি কাছাকাছি উষ্ণতা থাকে, তাহলে কম পরিমাণ তাপ প্রবাহিত হবে। তাহলে কিউ প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2। কিউ প্রপোর্শনাল টু, যত বেশি সময় ধরে তাপ প্রবাহিত হবে, তাপের পরিমাণ ততই বেশি হবে। তাহলে কিউ প্রপোর্শনাল টু টি। কিন্তু দেখো, দুটোর মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, পথ যদি বেশি হয়, স্মল ডি, দুটো যে তল, সেই দুটো তলের মধ্যেকার দূরত্ব যদি বেশি হয়, তাহলে প্রবাহিত তাপের পরিমাণ কম হবে। আর কাছাকাছি যদি থাকে, পথে তাপ নষ্টের পরিমাণ কম, তাহলে ডি বাড়লে কিউ কমবে। আর ডি যদি কমে, তাহলে কিউ বাড়বে। তো কিউ প্রপোর্শনাল টু 1/d। এবার এই সব যে ভেদ আছে, ভেদের নিয়ম অনুসারে আমরা এক জায়গায় করলে পাই কিউ প্রপোর্শনাল এ θ1 মাইনাস θ2 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। এবার ভেদকে তুলতে গেলে একটা ধ্রুবক আনতে হয়। তো সেই ধ্রুবকটা আমরা এখানে নেব কে, স্মল কে। ইউ ইকুয়ালস কে এ টি θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই স্মল ডি। এই যে কে, এই কেটা হচ্ছে তাপের পরিবাহিতাঙ্ক। কে থার্মাল কন্ডাক্টিভিটি অথবা তাপ পরিবাহিতাঙ্ক। বেশ, তো এটা নোট ডাউন করে নাও। এরপর আমরা তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞায় আসবো।
আমাদের মেন যে সূত্রটা সেটা আমরা একপাশে লিখে রাখবো, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস ক্যাট থিটা বাই ডি, ক্যাট থিটা বাই ডি, থিটা অ্যাকচুয়ালি থিটা টু মাইনাস থিটা ওয়ান। তো এখান থেকে যদি আমরা কে বার করতে চাই, কেটা কি হবে, কে কে ইকুয়ালস কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ টি থিটা ওয়ান মাইনাস থিটা টু। এখান থেকে আমরা কে এর রাশিমালা নির্ণয় করব, মাত্রার রাশিমালা নির্ণয় করব। সংজ্ঞায় আমরা পড়ে আসছি মাত্রা। তো কে এর মাত্রা, তাহলে কিউ এর মাত্রা, কিউ হচ্ছে তাপ তথা তাপ এক প্রকার এনার্জি, তাহলে শক্তির যে মাত্রা বা কাজের কৃতকার্যের যে মাত্রা সেটা হবে কিউ এর মাত্রা, এ টি থিটা টু মাইনাস থিটা ওয়ান। এখান থেকে পাবো তাপের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু স্মল ডি, ডি একটা কি ছিল, ডি ছিল বেদ, একটা দৈর্ঘ্য, এল বাই এ এরিয়া এল স্কোয়ার ইন্টু টি টাইম, আর থিটা থিটাই লিখলাম মাত্রা। তাহলে কে এর মাত্রা শেষ অব্দি কি হচ্ছে, এল স্কোয়ার স্কোয়ার মারা যায়, এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু থিটা ইনভার্স। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু থিটা ইনভার্স। একক, এর এসআই একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এবারে ওয়াট, ওয়াট হচ্ছে কি, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, আর ক্ষমতাকে ওয়াটকে আমরা জুল পার সেকেন্ডও লিখতে পারি, জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড ইনভার্স মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এবার আমরা দেখব সিজিএস একক, জুলের সিজিএস একক কি, জুলের জায়গায় হবে আর্গ, সেকেন্ড ইনভার্স, মিটারের জায়গায় আসবে সেন্টিমিটার ইনভার্স, কেলভিনের জায়গায় আসবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তো এসআই একক এবং ওয়াট পার মিটার পার কেলভিন বা জুল পার সেকেন্ড পার মিটার পার কেলভিন, অথবা সিজিএস একক আর্গ পার সেকেন্ড ইন্টু সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মাত্রাও আসতে পারে, এককও আসতে পারে, মাত্রা রাশিমালা দেখাতে হতে পারে, এমসিকিউ আকারে আসতে পারে, যে কোনো কিছু হতে পারে। মানে মেন কথা এই মাত্রা সমীকরণ এবং যে এসআই এবং সিজিএস এককগুলি আছে তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবার আমরা আসবো তাপের পরিবাহিতাঙ্কের সংজ্ঞায়। এই যে রাশিমালা এখান থেকে আমরা সংজ্ঞায়িত করব। তাপ পরিবাহিতাঙ্ক, একক প্রস্থচ্ছেদের
ক্ষেত্রফল বিশিষ্ট একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন ব্লকের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি একক হয় একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ও একক বেধযুক্ত একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ও একক বেধযুক্ত কোন ব্লকের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যও যদি একক হয় তাহলে একক সময়ে উক্ত ব্লকের দুই প্রান্তের মধ্যে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকেই ওই ব্লকের পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। তো তাপ পরিবাহিতাঙ্কের যে সংজ্ঞা এটা, আর রাশিমালা যদি প্রতিষ্ঠা করতে বলে তাহলে রাশিমালা ওই কিউ প্রপোর্শনাল যেভাবে করেছিলাম সেভাবে করে এই কে অবধি এখানে রাখতে হবে। এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, রাশিমালা এবং মাত্রা আর একক। দ্যাটস ইট, টেক ডাউন দিস। তো এবার আমরা তাপীয় রোধ, তাপীয় রোধাঙ্ক ইত্যাদি নিয়ে আলোচনা করব। তাপীয় রোধ পদার্থের যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তাপ পরিবহন বাধাগ্রস্ত হয় সেই ধর্মকে ওই পদার্থের তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স বলা হয়। এই তাপীয় যে রোধ, এই তাপীয় রোধের রাশিমালাটা মনে রাখো।
হিট রেজিস্ট্যান্স RH ইকুয়ালস স্মল ডি বাই কে এ। স্মল ডি হচ্ছে বেধ, কে হচ্ছে পরিবাহিতাঙ্ক, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তাপীয় রোধাঙ্ক। তাপীয় রোধাঙ্ক রো এইচ ইকুয়ালস 1/k। পরিবাহিতাঙ্কের অন্যকে তাপীয় রোধাঙ্ক বলে। এই দুটো এর রাশিমালা অনেক সময় দেয়, বা এমসিকিউ ফরম্যাটে দেবে যে তাপীয় রোধাঙ্ক কোনটা, 1/k, L/k, D/k, K/a, যে কোনো কিছু দিতে পারে, তোমাকে আসল জিনিসটা শনাক্ত করতে হবে। এবার আমরা তাপ পরিবহন এবং তড়িৎ পরিবহনের মধ্যবর্তী কিছু, এদের ভেতরকার কিছু পার্থক্য আছে এবং কিছু সাদৃশ্য আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই তড়িৎ পরিবহন ও তাপ পরিবহনের সাদৃশ্য, মানে তাপ পরিবহন আর তড়িৎ পরিবহনের মধ্যে কি কি মিল আছে। তাপ পরিবহন তড়িৎ পরিবহন। তো কোন পদার্থের দুটি বিন্দুর মধ্যে উষ্ণতার পার্থক্য থাকলে বিন্দু দ্বয়ের মধ্যে তাপের পরিবহন হয়। কোন পদার্থের দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বা বিভব প্রভেদ থাকলে, পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে বিন্দু দ্বয়ের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়। নাম্বার 2, তাপীয় রোধ পরিবাহীর দৈর্ঘ্যের
সমানুপাতিক ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাড়িতিক রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তো সাদৃশ্যগুলো দেখা গেল, এবার আমরা বৈসাদৃশ্যগুলো দেখব। বৈসাদৃশ্য বা পার্থক্য। তো দেখো, তড়িৎ পরিবহনের ক্ষেত্রে যখন পরিবাহীর ভেতর দিয়ে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান প্রবাহিত হয়, তখন কোথাও আধান পরিবহনের যে পথ, সেখানে কোথাও আধান শোষিত হয় না। কিন্তু তাপ পরিবহনের ক্ষেত্রে আমরা আগে যে দুটো স্থিত পূর্বাবস্থা এবং স্থিতাবস্থা দেখলাম, স্থিতাবস্থাতে কোনো তাপ শোষিত না হলেও পরিবাহীর বিভিন্ন স্তরের মধ্যে স্থিত পূর্বাবস্থার ক্ষেত্রে কিন্তু তাপের শোষণ ঘটে। এটা একটা বৈসাদৃশ্য। স্থিত পূর্ব অবস্থায় পরিবাহীর বিভিন্ন স্তরে তাপের শোষণ ঘটে। তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে, তড়িৎ পরিবহনের ক্ষেত্রে কোনো অবস্থাতেই পরিবাহী আধান শোষণ করে না। 2 তাপের পরিবহন অপেক্ষাকৃত ধীর গতির একটি প্রক্রিয়া। আর তড়িৎ পরিবহন খুবই দ্রুত প্রক্রিয়া। তড়িৎ পরিবহন একটি দ্রুত গতির প্রক্রিয়া। তো আমরা তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যেকার
যে মিলগুলো রয়েছে বা সাদৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখলাম, বৈসাদৃশ্যগুলো বা পার্থক্যগুলিও দেখলাম। তো এই অধ্যায় থেকে যতগুলো কোশ্চেন হতে পারে, যত টপিক থেকে হতে পারে সবগুলো কাভার করিয়ে দেওয়া হলো। তো এটা নোট ডাউন করে নাও। তো সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের চ্যাপ্টার আমরা এখানেই শেষ করলাম অনশটের মাধ্যমে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দিন আমরা পদার্থের নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, এবং অবশ্যই স্টাডি অ্যান্ড জয়ের সাথে থাকো। গুড ইভিনিং।